আসসালামু আলাইকুম। টুম্পা ম্যাম এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এর আগের ভিডিওতে সমাজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব কথার অর্থ কি? দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদ, কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব, ঝগড়া বা বিবাদ বোঝায় না, সেখানে কি বোঝায়? মিলন বা জোড়া। তাহলে আমি দেখো লিখছি, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ কলহ, বিবাদ বা ঝগড়া। কিন্তু বাংলা ব্যাকরণের সমাসে দ্বন্দ্ব বলতে আমরা বুঝি মিলন, জোড়া, যুগ্ম ইত্যাদি। দেখো দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে প্রতিটি পদের, এখানে প্রতিটি পদ বলতে পূর্বপদ ও পরপদ সম্পর্কে বোঝানো হচ্ছে। প্রতিটি পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি এর আগের ভিডিওতে আলোচনার সময় বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসে কি হয়? উভয় পদের অর্থই প্রাধান্য পায়। ধরো আমি বলছি বাবা ও মা, বাবা মা। এখানে দেখো পূর্বপদে রয়েছে বাবা এবং পরপদে রয়েছে মা। এই উদাহরণটা ভালো করে খেয়াল করে দেখো। এখানে পূর্বপদ হচ্ছে বাবা ও পরপদ হচ্ছে মা। এখানে কিন্তু আমার সংজ্ঞাতে কি বলছে যে সমাসের সমস্ত পদে প্রতিটি পদ বলতে কি? পূর্বপদ এবং পরপদ, এই দুটো পদেরই অর্থ কি হচ্ছে? সমানভাবে প্রাধান্য পাচ্ছে। দেখো বাবা ও মা, আমাদের কাছে বাবার যতটা গুরুত্ব মায়েরও কিন্তু ঠিক ততটাই গুরুত্ব, উভয়কে কিন্তু আমরা সমান প্রাধান্য দিই। তাহলে আমরা দেখতে পেলাম কি যে সংজ্ঞা অনুযায়ী যেটা সমস্ত পদ হয়েছে, এই বাবা মাটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই যে আমি বলছি পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, এই পরিভাষাগুলো সম্পর্কে তোমরা যদি জানতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে। তাহলে এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবে। যেহেতু আমি আগের ভিডিওতে এই বিষয়ে বলেছি, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে সেই বিষয়ে আর আমি আলোচনা করছি না। তাহলে চলে আসছি আমি মূল আলোচনায়। এবার দেখো এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোকে আমরা কিভাবে যোগ করব? ও, এবং, আর, বা, অথবা ইত্যাদি সংযোগমূলক অব্যয়, দ্বারা
দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে সমস্যমান পদগুলি যুক্ত হয়। দেখো, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ব্যাখ্যান পদ সম্পর্কে। তো প্রত্যেকটা সমাসের কিন্তু নিজস্ব ব্যাখ্যান পদ নির্দিষ্ট। এবার দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কোন ব্যাখ্যান পদগুলো যুক্ত হয় সেটা হচ্ছে ও, এবং, আর, বা, অথবা ইত্যাদি এই সংযোগমূলক অব্যয় দ্বারা ব্যাস বাক্যে সমস্যমান পদগুলো যুক্ত হয়। এখানে দেখো বাবা ও মা, এটা কিন্তু ব্যাস বাক্য, এবং এই ব্যাস বাক্যতে দেখো ও এই সংযোগমূলক অব্যয় দিয়ে ব্যাস বাক্যটাকে যুক্ত করা হয়েছে, আর বাবা মা হচ্ছে সমস্ত পদ। এবার দেখো এই দ্বন্দ্ব সমাসের গঠনগত শ্রেণী, গঠনগত শ্রেণী বিভাগ। দ্বন্দ্ব সমাস গঠনের দিক থেকে চার প্রকার। গঠনের দিক থেকে চার প্রকার। এই যে চার প্রকার বললাম, এই চার প্রকার কি কি? একটা হবে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের, দ্বিতীয় হচ্ছে বিশেষণ বিশেষণ, মানে উভয় পদই হবে বিশেষণ পদ। আরেকটা হবে সর্বনাম পদ, মানে উভয় পদই হবে সর্বনাম পদ, আর উভয় পদ হবে ক্রিয়া। তাহলে আমরা কি দেখতে পেলাম যে দ্বন্দ্ব সমাসের গঠনগত শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, তো দ্বন্দ্ব সমাস গঠনের দিক থেকে চার প্রকার। কিভাবে হবে না, উভয় পদই বিশেষ্য হবে, নয় উভয় পদ বিশেষণ, নয় উভয় পদ সর্বনাম, এবং উভয় পদ ক্রিয়া। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সর্বনামের সঙ্গে সর্বনাম পদের এবং ক্রিয়ার সঙ্গে ক্রিয়া যদি দেখতে পাও, চোখ বন্ধ করে তোমরা দ্বন্দ্ব সমাস করবে। কারণ ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সমাস এবং সর্বনামের সঙ্গে সর্বনাম পদের যে সমাসটা হয়, এটা একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই হয়, অন্য কোনো সমাসে হয় না। আবারও বলছে, রিপিট করছি, যদি দেখো যে সমসমান পদে বা ব্যাস বাক্যে যদি উভয় পদ তোমরা সর্বনাম পদ দেখতে পাও এবং উভয় পদ যদি ক্রিয়া দেখতে পাও, আমি না হলে নোট ডাউন করে দিচ্ছি, এটা শুনে হয়তো মনে থাকবে না, এটাকে নোট ডাউন করে রাখবে। উভয় পদ সর্বনাম কিংবা উভয় পদ ক্রিয়া হলে দ্বন্দ্ব ছাড়া অন্য কোনো সমাস হয় না। তাহলে এখান থেকে আমরা আজকে কি শিখলাম? এই গঠনগত ভাগের মধ্য থেকে যে দ্বন্দ্ব সমাসের গঠনগত দিক থেকে দেখতে গেলে চার প্রকারের সমাস হয়: উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ, উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়া। কিন্তু এর মধ্যে থেকে এই যে 3 নম্বর এবং 4 নম্বরে দিয়েছি যে উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়া দেখলে তোমরা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস করবে। তার কারণ হচ্ছে উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়া একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই হয়, অন্য কোনো সমাসের ক্ষেত্রে হয় না। এবার আমি চলে আসছি যে গঠনগত শ্রেণীবিভাগে প্রথমে আলোচনা করলাম যে বিশেষ্য প্লাস বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের দ্বন্দ্ব। বিশেষ্যের দ্বন্দ্ব, যদিও পরীক্ষাতে সংজ্ঞা আসে না, তবুও বোঝার জন্য আমি সংজ্ঞাটা লেখাচ্ছি। দেখো, বিশেষ্যের দ্বন্দ্ব তার মানে কি, যে দ্বন্দ্ব সমাসে, যেহেতু আমি এখানে আজকে আমি কোন সমাস আলোচনা করছি না, দ্বন্দ্ব সমাস আলোচনা করছি, তাই যে দ্বন্দ্ব সমাসে কোন পদের সঙ্গে হবে
দেখো আমি বলেই দিয়েছি বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের। তাহলে যে দ্বন্দ্ব সমাসে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে বিশেষ্যের দ্বন্দ্ব বলে। যদিও পরীক্ষায় সংজ্ঞা আসে না, আমি এর আগেই বললাম, কিন্তু আমাদের সুবিধার জন্য আমি এই সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি যে দ্বন্দ্ব সমাসে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে বিশেষ্যের দ্বন্দ্ব বলে। এবার একটা উদাহরণের সাহায্যে পুরো বিষয়টা বোঝা যাক। দেখো, ফুল ও ফল। এখানে দেখো ফুলটা কি পদ? বিশেষ্য পদ। এবং ফলটা কি পদ? ফুল হচ্ছে বিশেষ্য, এখানে একটা নাম বোঝাচ্ছে, এবং ফলটাও একটা নাম বোঝাচ্ছে। তাহলে কি উভয় পদ বিশেষ্য পদ। এবং ওটা দেখো, ওটা কি বললাম? ওটা হচ্ছে সংযোজক অব্যয়, এবং এই সংযোজক অব্যয় দিয়ে এই সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, ফুল ফল, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে দেখো, যদি আমরা দেখি যে কোনো সমাসের ক্ষেত্রে উভয় পদ যদি বিশেষ্য হয় এবং সংযোজক অব্যয় দিয়ে যদি যুক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং এটা কি দ্বন্দ্ব? না বিশেষ্যের দ্বন্দ্ব। এরপর আমি চলে আসছি পরেরটাতে, বিশেষণ। বিশেষণের দ্বন্দ্ব। বিশেষণের দ্বন্দ্ব, এটারও সংজ্ঞাটাও সেম ভাবেই আমরা লিখব। যে দ্বন্দ্ব সমাসে বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের সমাস হয় তাকে বিশেষণের দ্বন্দ্ব বলে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার করা যাক। দেখো, আমি বলছি সাদা ও কালো। এখানে দেখো, সাদা এবং কালো এই দুটো পদ কি পদ? সাদাটাও বিশেষণ পদ এবং কালোটাও বিশেষণ পদ, এবং ও হচ্ছে সংযোজক অব্যয়, এবং এর সমাসবদ্ধ পদ কি হবে? সাদা কালো। এরপরে আমি চলে আসছি পরের আলোচনাতে। এরপর হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব। দেখো, সর্বনামের দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে সর্বনাম পদের সঙ্গে সর্বনাম পদের সমাস হয় তাকে সর্বনামের দ্বন্দ্ব বলে। যেমন ধরো, আমি বলছি ইনি ও উনি। ইনি ও উনি, এখানে দেখো এটা পূর্বপদ, এটা পরপদ, এটা হচ্ছে ব্যাস বাক্য, এবং ওটা হচ্ছে সংযোজক অব্যয়। এটা পূর্বপদ, উনি হচ্ছে পরপদ। এবং ইনি ও উনি এটা কিন্তু বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই ইনিটা হচ্ছে সর্বনাম, এটাও সর্বনাম। উভয় পদই দেখো সর্বনাম পদ। তাহলে ইনি ও উনি, এবং আমরা জানি কি যে ব্যাস বাক্যের মধ্যে যে সংযোজক অব্যয়টা থাকবে সেটাকে আমাদের বাদ দিতে হয়।
বা ব্যাখ্যানযুক্ত পদকে আমরা বাদ দিই সমাসবদ্ধ পদে। এবং ইনি ও উনিতে দেখো কোনো বিভক্তি নেই বলে বিভক্তি বাদ দেওয়ারও কোনো প্রশ্ন আসছে না। তাহলে ইনি ও উনি কি হবে? ইনি উনি। ইনি উনি হচ্ছে সমস্ত পদ। হয়তো এই উদাহরণটা দেখে তোমাদের মনে হতে পারে যে ইনি বা উনি কিভাবে সর্বনাম হয়। এটাকে আমরা বলতে পারি যে হেতা ও হোতা, হেতা ওথা। এরপর আমি চলে আসবো যে আরেকটা ভাগ গঠনগত, সেটা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব। ক্রিয়াপদের দ্বন্দ্ব। তাহলে যে দ্বন্দ্ব সমাসে একটা সংজ্ঞা মুখস্থ করলে বাকি সংজ্ঞাগুলোও তোমরা করতে পারবে। দেখো এখানে দ্বন্দ্ব আছে বলে যে দ্বন্দ্ব সমাসে ক্রিয়াপদের দ্বন্দ্ব মানে বুঝতেই পারছো যে উভয় পদই কি হবে? ক্রিয়াপদ হবে। যে দ্বন্দ্ব সমাসে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সমাস হয় তাকে ক্রিয়াপদের দ্বন্দ্ব বলে। উদাহরণ দেখো, দেখে ও শুনে। দেখে ও শুনে, এখানে পদ সংযোজক অব্যয় ও বাদ যাবে। তাহলে দেখে ও শুনে কি হবে? দেখে শুনে। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই ক্রিয়াপদের ক্ষেত্রে বলে রাখি যে ক্রিয়াপদের ক্ষেত্রে কার কার দ্বন্দ্ব হয়? ধরো অসমাপিকা ক্রিয়া রয়েছে, অসমাপিকা ক্রিয়ারও কিন্তু দ্বন্দ্ব হয়। অসমাপিকা ক্রিয়ার দ্বন্দ্ব হয়। একটা দেখো উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। অসমাপিকা ক্রিয়া, ধরো আমি বলছি হেসে ও খেলে। এই হেসে যেটা বলছি এটা হচ্ছে হাসা, খেলেটা হচ্ছে খেলা। দেখো এটা কিন্তু সমাপিকা ক্রিয়া নয়, অসমাপিকা ক্রিয়া। তাহলে হেসে ও খেলে কি হবে? হেসে খেলে। এই যে দেখে ও শুনে, এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়ার দ্বন্দ্ব। আবার অনেক ক্ষেত্রে কি হয়? ক্রিয়াবাচক, অনেক ক্ষেত্রে হয় ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য দ্বন্দ্ব সৃষ্টি করে। ক্রিয়াবাচক বিশেষ্য দ্বন্দ্ব সৃষ্টি করে। যেমন ধরো আমি বলছি চলন ও গমন। চলন ও গমন, এখানে ও সংযোজক অব্যয় বাদ যাবে, তাহলে হলো চলন গমন। দেখো চলন ও গমন বলছি, এখানে চলন বলতে বোঝাচ্ছে কি? চল আর গমন, আসা যাওয়ার যে বিষয়টা, তাহলে কি ক্রিয়াবাচক বিশেষ্য চলন ও গমন। এখানে কি হয়েছে? ক্রিয়াবাচক বিশেষ্যটাও কিন্তু দ্বন্দ্ব সমাস সৃষ্টি করেছে, চলন ও গমন। এই চারটে ভাগ যে দেখালাম, এই চারটে ভাগ হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। তাহলে আমরা গঠনগত দ্বন্দ্ব সমাসের গঠনগত শ্রেণীবিভাগ কি দেখতে পেলাম? 4 রকম দেখতে পেলাম। উভয় পদ বিশেষ্য, উভয় পদ বিশেষণ, উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়া। উভয় পদ বিশেষ্য এবং উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়ার ক্ষেত্রে কি বললাম? একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই উভয় পদ সর্বনাম এবং উভয় পদ ক্রিয়া হয়। এবার আমি চলে আসব দ্বন্দ্ব সমাসের অর্থগত শ্রেণী। এই গঠনগত দিক থেকে দ্বন্দ্ব সমাস 4 প্রকার। এবার আমি চলে আসব অর্থগত শ্রেণী বিভাগে। অর্থগত শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাসের অর্থগত শ্রেণী বিভাগ।
এবার দেখো এই অর্থগত শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কাকে বলে না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ একই অর্থ বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ধরো আমি বলছি কাজ ও কর্ম। এখানে দেখো এই যে কাজ বলছি, এই কাজটা কি শব্দ? কাজটা হচ্ছে তদ্ভব এবং কর্মটা হচ্ছে তৎসম। এই যে কাজকর্ম বলছি, এদের কিন্তু অর্থ বা মানে এক, কিন্তু শব্দগুলো দেখো আলাদা। এই কাজটা হচ্ছে তদ্ভব শব্দ আর কর্ম হচ্ছে তৎসম শব্দ। সংজ্ঞাতে কি বলছে না, যে দ্বন্দ্ব সমাসে এই যে পূর্বপদ কাজ, পরপদ হচ্ছে কর্ম, এরা এই কাজ এবং কর্ম দুটোই একই অর্থ বিশিষ্ট, কিন্তু আলাদা আলাদা শব্দ ব্যবহার হচ্ছে। কিরকম? কাজটা হচ্ছে তদ্ভব শব্দ এবং কর্ম হচ্ছে তৎসম শব্দ। তাহলে দুটো আলাদা আলাদা শব্দ ব্যবহার যদি হয় পূর্বপদ এবং পরপদ, এবং দুজনের মানে যদি একই হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আর একটা উদাহরণ দিই, কাগজ এবং পত্র। এখানে দেখো এই কাগজটা হচ্ছে আরবি শব্দ আর পত্র হচ্ছে সংস্কৃত শব্দ। এই ক্ষেত্রেও দেখো অর্থ এক, শব্দ ভিন্ন। তাহলে দেখো সমার্থক দ্বন্দ্ব বিভিন্ন ব্যক্তি বা বস্তুর সংযোগ না বুঝিয়ে একই বস্তুর সমষ্টি বোঝায়। যেমন বললাম কাগজ এবং পত্র। এখানে দেখো এই কাগজটা কি শব্দ? আরবি শব্দ হচ্ছে কাগজ এবং সংস্কৃত পত্র। এর দ্বারা কি বোঝানো হয়েছে না, এর দ্বারা বিশেষ বিষয় বিশেষ বিষয় সম্পৃক্ত দলিলকে বোঝায়। দেখো এখানে আমি আবারও বলি, সমার্থক দ্বন্দ্ব বলতে আমরা কি বুঝি? সম মানে সমান আর অর্থ মানে মানে।
তাহলে সমান অর্থ যেখানে থাকবে, তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ, এই যে পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদ দুটোই কিন্তু একই মানে থাকবে, কিন্তু শব্দ দুটো দেখো আলাদা, মানে কিন্তু এক, কাজ মানেও যা কর্ম মানেও তাই, কিন্তু শব্দগুলো আলাদা। তাহলে কি অর্থটা এক কিন্তু শব্দ ভিন্ন। এখানে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছে কাগজ এবং পত্র। এখানে কি বলছে, সমার্থক দ্বন্দ্ব কি বোঝাচ্ছে, বিভিন্ন মানে আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুর সংযোগটা না বুঝিয়ে কি বলছে, একই বস্তু, বস্তুটা কিন্তু একটাই থাকবে, তার সমষ্টিকে বোঝাচ্ছে। এখানে দেখো আরবি কাগজ রয়েছে এবং সংস্কৃততে পত্র রয়েছে, এর দ্বারা কি বোঝাচ্ছে, এর দ্বারা বিশেষ বিষয় সম্পৃক্ত দলিলকে বোঝাচ্ছে। এরপর আমি চলে আসছি প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব কাকে বলে না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে, পূর্বপদ এবং পরপদে প্রায় পূর্বপদ এবং পরপদে আলাদা আলাদা শব্দ দ্বারা এক জাতীয় বস্তু বা ব্যক্তি বোঝায়, বস্তু বা ব্যক্তি বোঝায়, তাকে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। দেখো যে দ্বন্দ্ব সমাসে কি হচ্ছে, পূর্বপদ এবং পরপদে আলাদা আলাদা শব্দ, শব্দগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেটার দ্বারা কি বোঝাবে, এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তাকে বলা হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। আর সমার্থক দ্বন্দ্বতে কি দেখলাম, ওখানে কিন্তু মানে অর্থটা এক থাকবে কিন্তু আলাদা আলাদা শব্দ থাকবে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, শব্দগুলো আলাদা আলাদা থাকবে কিন্তু বস্তু বা ব্যক্তিটা হবে এক জাতীয়। ধরো উদাহরণ দিই, যেমন ধরো আদব ও কায়দা, আদব ও কায়দা, এর সমাসবদ্ধ পদ হচ্ছে আদব কায়দা, এবং ওটা হচ্ছে সংযোজক অব্যয়, ব্যাস বাক্য থেকে বাদ যাবে ব্যাখ্যান পদ। এই আদব কায়দার মানে কি, আদব কায়দা মানে হচ্ছে চলা বলার ভঙ্গি, চলা বলার ভঙ্গি। এখানটাতে দেখো আমি এর আগের পেজটাতে দেখাচ্ছি, দেখো সমার্থক দ্বন্দ্ব কাকে বলেছিলাম না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ একই অর্থ বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব বলেছিলাম। দেখো কাজ ও কর্ম, এখানে কিন্তু দুটোর অর্থ এক কিন্তু আলাদা আলাদা শব্দ রয়েছে, এবং এখানে আমরা কি দেখতে পেলাম, যে বিভিন্ন ব্যক্তি বা বস্তুর সংযোগ না বুঝিয়ে একটা বস্তুরই সমষ্টি বুঝিয়েছে। এখানে আরবি কাগজ এবং সংস্কৃত পত্র দ্বারা বিশেষ যে বিষয় সম্পৃক্ত দলিল সেটাকে বুঝিয়েছে। এরপরে প্রায় সমার্থকে দেখো, যে দেখতে পাচ্ছি কি এখানে আলাদা আলাদা শব্দ রয়েছে, আদব ও কায়দা, আলাদা আলাদা শব্দ রয়েছে, এবং এই আলাদা আলাদা শব্দ দ্বারা এক জাতীয় বস্তু বা ব্যক্তিকে বুঝিয়েছে, তাকে প্রায় সমার্থক দ্বন্দ্ব বলছে। যেমন আদব ও কায়দা, আদব কায়দা, আদব কায়দা কথার অর্থ হচ্ছে চলা বলার ভঙ্গি। এরপর চলে আসছি মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। এবার দেখা যাক এই যে মিলনার্থক দ্বন্দ্ব কার সাথে কার মিল পাই আমরা। যে দ্বন্দ্ব সমাসে
সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, কিন্তু সংজ্ঞাটা দেওয়া হচ্ছে এই জন্যই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এবং আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ ভিন্ন ব্যক্তি বা বস্তু হলেও তাদের মধ্যে সহাবস্থান বোঝালে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। ধরো আমি বলছি পিতা ও মাতা বা বাবা ও মা একই ব্যাপার, যাকে আমরা বাবা মা বলি তাকেই পিতা মাতা বলি। পিতা ও মাতা কি হবে? সমাসবদ্ধ পদ হবে পিতা মাতা। এবং এই যে পিতা মাতা, এই পিতা মাতাটা কির জন্য মিলনার্থক দ্বন্দ্ব হয়েছে? কারণ সম্পর্কের জন্য সহাবস্থান হয়েছে। সম্পর্কের জন্য সহাবস্থান। এখানটাতে একটা জিনিস নোট ডাউন করে নেবে, যে আত্মীয়তা বোঝালে মিলনার্থক, সেটা লিঙ্গের দিক থেকে এক হতেও পারে বা নাও পারে। এক হতে পারে বা বিপরীত হতে পারে। কখন আমরা মিলনার্থক বলবো? যখন আমরা কি দেখবো যে আত্মীয়তা বোঝাচ্ছে। আবার আমরা বলতে পারি যে রাধা কৃষ্ণ বা রামকৃষ্ণ পিতামাতাও বলতে পারি, বা রাধা কৃষ্ণ, রাধা ও কৃষ্ণ, তোমরা নাম শুনেছো রাধা কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণও কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব, তার কারণ হচ্ছে আত্মীয়তার জন্য। কিন্তু আমরা দেবদেবীটাকে মিলনার্থক দ্বন্দ্ব বলবো না, কারণ দেবদেবী বলতে অনেক দেবদেবী বোঝানো হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই। কিন্তু রাধা ও কৃষ্ণ, এদের মধ্যে কি রয়েছে? আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এরপর দেখো, এই যে তিনটে ভাগ বললাম অর্থগত শ্রেণীবিভাগের ক্ষেত্রে, যে তিনটে ভাগের মধ্যে কি কি দেখলাম? সমার্থক দ্বন্দ্ব, প্রায়ী সমার্থক দ্বন্দ্ব আর মিলনার্থক দ্বন্দ্ব। এবার আজকে একটা জিনিস তোমাদের শেখাবো, সেটা হচ্ছে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। এই ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সঙ্গে এই যে তিনটে সমাস শেখালাম, এই তিনটে সমাসের সঙ্গে মিল বা অমিল কোথায় সেটা আমরা দেখব, বা ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব কাকে বলে। দেখো, ইত্যাদি অর্থবোধক, সংজ্ঞাটা দেখো, মিলনার্থক, যেটা একটু আগে করলাম, সমার্থক দ্বন্দ্ব ও প্রায়ী সমার্থক দ্বন্দ্ব। এরা কি কি হয় দেখো, সহচর, অনুচর, বিকার, অনুকার ও প্রতিচর। এই প্রতিচর দ্বন্দ্বটা হয় কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিকল্পার্থক দ্বন্দ্ব। যাই হোক, আমি আলোচনা করিনি,
এটা আলোচনার পর আমি ওই সমাসগুলো সম্পর্কে আলোচনা করে দেব। ও প্রতিচর শব্দযোগে গঠিত, তাই এরূপ দ্বন্দ্বকে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্বও বলে। শুধু নামগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে, কেন নামগুলো আলাদা হচ্ছে সেটাও আমি উদাহরণ দেব এবং বলে দেব তোমাদের। এমন কিচ্ছু কঠিন নয়। তাহলে দেখো, মিলনার্থক দ্বন্দ্ব করলাম, এর আগে সমার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বতে কি দেখলাম, যে আত্মীয়তার সম্পর্ক বোঝালে। সমার্থক দ্বন্দ্বতে দেখলাম কি, যে অর্থ এক কিন্তু শব্দ ভিন্ন, এবং প্রায় সমার্থক দ্বন্দ্বতেও তাই দেখলাম। তো এই যে মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব যদিও আলোচনা করিনি, এর পরবর্তীতে আলোচনা করব। বিপরীতার্থক দ্বন্দ্ব, বিকল্পার্থক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো কি বলতো, অনেক ক্ষেত্রে সহচর, অনুচর, বিকার, অনুকর ও প্রতিচর শব্দযোগে গঠিত হয়। এই যে সহচর, অনুচর, বিকার, অনুকার এবং প্রতিচর বলছি, এই শব্দযোগ যে দ্বন্দ্ব সমাসটা হচ্ছে, সেই দ্বন্দ্ব সমাসটাকে বলা হয় ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। এবার দেখো আলোচনা করি। প্রথমে সহচর রয়েছে, সহচর সম্পর্কেই আলোচনা করি। সহচর দ্বন্দ্ব, এবং আমি এই যে সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি, তোমরা যখন খাতায় লিখে নেবে এবং দু তিনবার পড়ে নেবে, তখন দেখবে বিষয়টা তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ বা পরপদ পূর্বপদ কি বা পরপদ কি এই সম্পর্কে তোমরা ধারণা নিতে চাইলে আগের ভিডিওটা দেখে নেবে, পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে বিস্তারিত আলোচনা করছি না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ বা পরপদ একে অপরের সমান ধর্মা, তাকে সহচর দ্বন্দ্ব বলে। দেখো, এখানটাতে আমি বলতে পারি সহচর মানে হচ্ছে কি, সহচর মানে হচ্ছে যে সঙ্গে বিচরণ করে। যে সহচর মানে হচ্ছে, এটা মনে রাখবে, যে সঙ্গে বিচরণ করে এমন শব্দ। সঙ্গে বিচরণ করে সঙ্গে বিচরণ করে এমন শব্দ। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ বা পরপদ একে অপরের সমান ধর্মা, তাকে কি বলছে, সহচর দ্বন্দ্ব। সহচর মানে কি বুঝবো আমরা, যে সহচর দ্বন্দ্ব মানে হচ্ছে যেটা সঙ্গে বিচরণ করে এমন একটা শব্দ। যেমন দেখো, এর আগেই আমি উদাহরণ দিয়েছিলাম যে কাজকর্ম, কাজ ও কর্ম। কাজটা কি শব্দ বলেছিলাম, কাজটা হচ্ছে তদ্ভব এবং কর্মটা হচ্ছে তৎসম। এবং এখানে দেখো, এই যে কাজকর্ম, এটাকে সমাসবদ্ধ পদ করলে কি হবে, কাজকর্ম। আমি এই কাজকর্ম এই উদাহরণটা কোন সমাসে দিয়েছিলাম, সমার্থক দ্বন্দ্বে। কিন্তু আমি এখানে দেখো উদাহরণে দেখো, এই সংজ্ঞাতে দেখো কি বলেছি, যে মিলনার্থক, সমার্থক ও প্রায় সমার্থক দ্বন্দ্বটা যখন সহচর, অনুচর, বিকার, অনুকার বা প্রতিচর শব্দযোগে গঠিত হয়, তাকে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব বলে। তো স্বাভাবিক। তো দেখো, এখানে কাজ ও কর্ম যে উদাহরণটা দিচ্ছি, এটা সমার্থক দ্বন্দ্বেরই উদাহরণ, এবং এইটা কি দ্বন্দ্ব, সমার্থকেরই ভাগ, যেহেতু সহচর, এটা হচ্ছে সহচর দ্বন্দ্ব। এবার এই কাজকর্ম বলতে আমরা কি বুঝছি, দেখো, এই যে কাজকর্মটা পেলাম, এখানে কর্মের অনুরূপ বস্তু কাজ। আবার কাজকর্ম বলতে আমরা কি বুঝি,
কাজকর্ম বলতে আমরা একই বস্তু বুঝি। আবার দেখো এখানে কাজ হচ্ছে কর্মের সমানধর্মী বা সমধর্মী। এরকম সহজ শব্দের উদাহরণ দিতে পারি। ধরো আমি বলছি সর্দি কাশি, গোবদারি, হাত পা, ধুলোবালি, এগুলো কি একটার সাথে দেখবো আর একটা। সর্দির সাথে কাশিটা যেন সংযুক্ত থাকে, গান থাকলেই বাজনা থাকবে, গাছ থাকলেই পালা থাকবে। গাছ বলতে বড় গাছ, পালা বলতে তার ডালপালা বোঝানো হচ্ছে। তাহলে কি সঙ্গে বিচরণ করে এমন শব্দ। গোঁফ থাকলেই দাড়ি থাকবে, দেহ থাকলে, যদি আমাদের দেহ থাকে, দেহ থাকলে মন থাকবে। তাহলে এখানে অনুরূপ বস্তু দেখো, আমি কাজকর্ম উদাহরণ দিয়েছি যে এখানে অনুরূপ বস্তু কাজ, আবার কর্ম কি হচ্ছে, একই বস্তুকে বোঝাচ্ছে। আবার এই কাজটা হচ্ছে কর্মের সমধর্মী। এরপরে দেখো অনুচর দ্বন্দ্ব। অনুচর দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ ভিন্ন অর্থের হলেও বস্তুগত বা বিষয়গতভাবে যাদের সহাবস্থান একসঙ্গে বোঝায়। এখানে দেখো অনুচর বলতে কি বোঝায়, অনুচর বলতে বোঝায় অনুরূপ বা প্রায় এক জাতীয়। অনুচর বলতে আমরা কি বুঝি, অনুরূপ বা প্রায় একই জাতীয়। তাকে অনুচর দ্বন্দ্ব বলে। এবার দেখো অনুচর অনুচরণ বলতে আমরা যেটা বুঝছি, অনুরূপ বা প্রায় এক জাতীয়। অনুরূপ বা প্রায় একই জাতীয়। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরো পরিষ্কার করা যাক। দেখো চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল। দেখো চেয়ারও কাঠ থেকে তৈরি এবং টেবিলও কাঠ থেকে তৈরি। তাহলে এরা কি আলাদা আলাদা জিনিস হলেও এদের সহাবস্থান কিন্তু একসঙ্গে, তাই এদেরকে বলছে অনুচর দ্বন্দ্ব। এবং অনুচর দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা বলতে পারি গোলা বারুদ, লাঠি সরকি, ঢাল তলোয়ার, কাল পরশু, আদব কায়দাটাও কিন্তু অনুচর দ্বন্দ্বের মধ্যে পড়ছে। আমি এর আগের উদাহরণ দিয়েছিলাম আদব ও কায়দা। আদব কায়দা। এই আদব কায়দাটা কিসের উদাহরণ দিয়েছিলাম, প্রায় সমার্থক দ্বন্দ্ব। তাহলে দেখো প্রায় সমার্থক দ্বন্দ্বটা কিন্তু
অনুচর দ্বন্দ্বের মধ্যে পড়ছে। এরপর আমি চলে আসছি পরের আলোচনা, সেটা হচ্ছে প্রতিচর দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদের বিপরীত হলেও দুইয়ের মিলনে কোনো বিষয় বা বস্তুর সম্পূর্ণতা বোঝায়। যেমন ধরো আমি বলছি আকাশ ও পাতাল। দেখো পূর্বপদ কিন্তু পরপদের বিপরীত শব্দ, কিন্তু এই দুইয়ের মিলনে কি হচ্ছে, কোনো বিষয় বা বস্তুর সম্পূর্ণতা বোঝাচ্ছে, তাকে প্রতিচর দ্বন্দ্ব বলে। কি হবে? আকাশ ও পাতাল, আকাশ পাতাল। আমরা বলি না যে ওরা দুই বোন হতে পারে, কিন্তু ওদের দুই বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে দেখো বিষয়ের, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিষয়ের আমি বললাম যে দুই বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে আকাশ পাতাল তফাৎ বলছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বিষয়ের যে বৈপরীত্য, বিষয়ের বৈপরীত্য দ্বারা সম্পূর্ণতা বোঝাচ্ছে। এখানে তোমরা এই জিনিসটা নোট ডাউন করে নেবে যে বিপরীতার্থক ও বিকল্পার্থক, এটা যদিও আলোচনা করিনি, এর পরবর্তীতে আলোচনা করে দেব আমি, যে বিপরীতার্থক দ্বন্দ্ব কি আর বিকল্পার্থক দ্বন্দ্ব কি। দ্বন্দ্ব সাধারণত প্রতিচর অর্থবোধক শব্দযোগে গঠিত। তাহলে দেখো প্রতিচর দ্বন্দ্ব কাকে বলে না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ কি হচ্ছে, পরপদের বিপরীত। দেখো এই পূর্বপদ আকাশ, পরপদের কি হচ্ছে, বিপরীত। কিন্তু বিপরীত বোঝালেও এই আকাশ ও পাতাল এই দুইয়ের মিলনে কি বলছে, কোনো বিষয় বা বস্তুর সম্পূর্ণতাটাকে বোঝাচ্ছে, তাকে প্রতিচর দ্বন্দ্ব বলে। যেমন ধরো আমি বলছি যে দুই বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই যে আকাশ পাতাল তফাৎ বলছি, এটা দিয়ে কি বোঝাচ্ছে, দুজনের মধ্যে বিষয়ের একটা বৈপরীত্য দ্বারা কি বোঝানো হচ্ছে, দুজনের সম্পূর্ণতা বোঝাচ্ছে। আর প্রতিচর দ্বন্দ্ব কি, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিকল্পার্থক দ্বন্দ্ব, এই দুটো দ্বন্দ্ব মিলে কি হয়, প্রতিচর অর্থবোধক শব্দযোগে গঠিত হয়। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব আর বিকল্পার্থক দ্বন্দ্ব এক প্রকার প্রতিচর দ্বন্দ্ব। এবং প্রেভিয়াসে দেখো এখানে যে আদব ও কায়দা বললাম, এটা হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব।
দেখো প্রায় সমার্থক দ্বন্দ্ব, দেখো প্রায় সমার্থক দ্বন্দ্বটা কিন্তু অনুচর দ্বন্দ্ব হয়েছে। যদি আমি এর আগের উদাহরণে যাই, দেখো কাজ ও কর্ম, আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম কোন দ্বন্দ্বের, না সমার্থক দ্বন্দ্ব। এই কাজকর্মটা কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। দেখো আমি এখানে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্বতে বলেছি যে মিলনার্থক, সমার্থক ও প্রায় সমার্থক দ্বন্দ্ব, তারপরে বিপরীতার্থক, বিকল্পার্থক দ্বন্দ্ব, এরা সকলে মিলে কি হয়, কখনো সহচর হয়, কখনো অনুচর, কখনো বিকার, কখনো অনুকার ও প্রতিচর শব্দযোগে গঠিত, তাই এগুলোকে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব বলে। দেখো সহচর দ্বন্দ্ব, এখানে সমার্থক দ্বন্দ্বটা কিন্তু হলো সহচর দ্বন্দ্ব। সহচর মানে কি, সঙ্গে বিচরণ করে এমন শব্দ। তারপরে এখানে দেখো অনুচর দ্বন্দ্বতে প্রায় সমার্থক দ্বন্দ্ব যেটা বলেছিলাম যে এইগুলোর এক একটা ভাগ, ইত্যাদি অর্থবোধকের ভাগ যেটা, এখানে অনুচর দ্বন্দ্বের যে উদাহরণ দিয়েছে আদব ও কায়দা, এটা প্রায় সমার্থক দ্বন্দ্ব। এবং দেখো প্রতিচর দ্বন্দ্বটা ক্ষেত্রে কি দেখলাম যে বিপরীতার্থক ও বিকল্পার্থক দ্বন্দ্ব বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বা সাধারণত দেখা যায় যে এটা প্রতিচর অর্থবোধক শব্দযোগে গঠিত হয়। এরপর আসবো বিকার দ্বন্দ্ব। বিকার দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিকার রূপে, পূর্বপদের বিকার রূপে পরপদ সৃষ্টি হয়, অর্থাৎ পরপদটি অর্থগত দিক থেকে পূর্বপদের সঙ্গে মিল থাকে, তাকে বিকার দ্বন্দ্ব বলে। এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটি শব্দের অর্থাৎ একটি শব্দ অন্য শব্দের অস্বাভাবিক রূপ, কিন্তু তার অর্থ আছে। দেখো বিকার দ্বন্দ্ব কাকে বলছে, না যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিকার রূপে পরপদটার সৃষ্টি হয়, পরপদটি অর্থগত দিক থেকে পূর্বপদের সঙ্গে মিল থাকে, তাকে বিকার দ্বন্দ্ব বলে। অর্থাৎ একটি শব্দ অন্য শব্দের অস্বাভাবিক রূপ, কিন্তু তার অর্থ আছে। যেমন ধরো আমি বলছি ফাঁক ও ফোকর, ফাঁক ও ফোকর, সমাসবদ্ধ পদ হবে ফাঁক ফোকর। এই ফাঁক বলতে একটু বড়, আর ফোকর হচ্ছে ওর ফাঁকের থেকে একটু ছোট গর্ত। ফাঁক হচ্ছে একটু বড় গর্ত এবং ফোকর হচ্ছে একটু ছোট গর্ত। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিকার রূপে পরপদটা এর বিকার রূপে কি, এই পূর্বপদ ফাঁক এর বিকার রূপে
পরপদ ফোকর সৃষ্টি হয়েছে, এবং কি এই পরপদের যে অর্থ পূর্বপদের সঙ্গে কিন্তু মিল রয়েছে। আমি কি বললাম, ফাঁক ও ফোকর, ফাঁক ফোকর, ফাঁক বলতে একটা বড় গর্ত এবং ফোকর বলতে ছোট গর্ত। ধরো আমি যদি বলি কান্নাকাটি, হয়তো সে কাঁদছে, জোরে কাছে কান্নাকাটি বলতে কি জোরে কাঁদছে, আবার আস্তে কাছে ফুপিয়ে ফুপিয়ে যে কান্না, যে কান্নাকাটি করো না। তারপরে ধরো বলছে তুকতাক, এখানে মন্ত্রতন্ত্র বোঝানো হচ্ছে। কাঁদা কাটা, কাঁদা কাটা, গাল গল্প, মানে গল্প, গল্পের কিছুটা আছে, ছোট আছে, বড় আছে, বলার যে ব্যাপারটা তার থেকে ভালো উদাহরণ হচ্ছে ফাঁক ফোকর। এখানে ফাঁক বলতে বড় গর্ত বোঝানো হচ্ছে এবং ফোকর বলতে ছোট গর্ত বোঝানো হচ্ছে। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিকার রূপে পরপদের সৃষ্টি হয় কিন্তু পরপদ অর্থগত দিক থেকে পূর্বপদের সঙ্গে মিল থাকে তাকে বিকার দ্বন্দ্ব বলে। কিন্তু এখানে তার মানে কি, বিকার বলতে কি বোঝানো হচ্ছে, একটা শব্দ অন্য শব্দের অস্বাভাবিক রূপ, কিন্তু দুটোরই অর্থ আছে, মানে ফাঁকেরও অর্থ আছে, ফোকরেরও অর্থ আছে। ফাঁক বলতে বড় গর্ত বোঝানো হয় এবং ফোকর বলতে ছোট গর্ত বোঝানো হয়। এরপরে দেখো অনুকার দ্বন্দ্ব। অনুকার দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অনুকরণে পরপদের সৃষ্টি হয় তবে এখানে প্রথমটির অর্থ থাকলেও দ্বিতীয়টির থাকে না, তাকে অনুকার দ্বন্দ্ব বলে। কি বলছে না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অনুকরণে পরপদের সৃষ্টি হয় তবে প্রথমটার অর্থ থাকবে কিন্তু দ্বিতীয়টার অর্থ থাকবে না। আমি বিকার দ্বন্দ্বতে আমরা কি দেখলাম, যে পূর্বপদেরও অর্থ থাকছে এবং পরপদেরও অর্থ থাকছে, উভয় পদেরই কিন্তু, মানে পূর্বপদটা থেকে পরপদটা অস্বাভাবিক রূপ হলেও পূর্বপদের যে রূপ তার বিকার রূপে পরপদ সৃষ্টি হলেও কিন্তু আমরা দেখতে পেলাম বিকার দ্বন্দ্বতে উভয়েরই অর্থ রয়েছে। কিন্তু অনুকার দ্বন্দ্বতে পূর্বপদের অনুকরণে পরপদ সৃষ্টি হলেও পূর্বপদের অর্থ থাকলেও পরপদের অর্থ থাকে না, তাকে বলছে অনুকার দ্বন্দ্ব। যেমন ধর আমি বলছি ভাত ও টাত, ভাতের অর্থ আছে কিন্তু টাতের অর্থ নেই। তারপর ধরো আমি বলছি চাটা, চায়ের অর্থ আছে, টায়ের অর্থ নেই। কিন্তু আমরা ভাত টাত বলতে বুঝি কি, ভাতের সাথে আরো কোনো কিছু তরকারি টরকারি বোঝায়, বা চায়ের সাথে টা যখন বললি, চায়ের সাথে আরো অনুপ্রাসঙ্গিক জিনিস, সেটা বিস্কিট হতে পারে, চানাচুর মুড়ি হতে পারে, আরো অন্যান্য কিছু, বা মিষ্টি কোনো খাবার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে কি প্রথমটার অর্থ থাকে কিন্তু দ্বিতীয়টার অর্থ নেই। টাতের কিন্তু কোনো অর্থ নেই, ভাতের অর্থ আছে, ভাত হচ্ছে খাবার। যদি বলি চা ও টা, তাহলে কি চায়ের অর্থ হচ্ছে, টায়ের কোনো অর্থ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা নোট ডাউন করে নেব যে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের অনুকরণে সৃষ্ট, কিন্তু তার অর্থ নেই। দেখো এখানে আমাদের মানে চোখে দেখে মনে হবে যেন অনুকার দ্বন্দ্ব আর বিকার দ্বন্দ্ব প্রায় এক, কিন্তু এক নয়। তার কারণ দেখো, আমি আগের উদাহরণটা দেখাচ্ছি। বিকার দ্বন্দ্ব কাকে বলে না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিকার রূপে পরপদের সৃষ্টি হয়েছে কিন্তু পরপদটি অর্থগত দিক থেকে পূর্বপদের সঙ্গে মিল থাকে, তাই তাকে বিকার দ্বন্দ্ব বলে। অর্থাৎ কি, বিকার দ্বন্দ্বে
পূর্বপদ এবং পরপদ উভয়েরই কিন্তু অর্থ রয়েছে। এই পূর্বপদে যে শব্দটা আমরা পাচ্ছি, পরপদটা কি, এখানে দেখো যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদে বিকাররূপে পরপদ সৃষ্টি হচ্ছে এবং পরপদটা অর্থের দিক থেকে কি পূর্বপদের সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ পূর্বপদের যে আমরা দেখতে পাচ্ছি শব্দটা, পরপদটা কি অস্বাভাবিক রূপ, কিন্তু অস্বাভাবিক রূপ হলেও কিন্তু দুটোরই অর্থ আছে, ফাঁকেরও অর্থ আছে, পূর্বপদ ফাঁকেরও অর্থ আছে এবং পরপদ ফোকরেরও অর্থ আছে। ফাঁক বলতে বড় গর্ত বোঝায় আর ফোকর বলতে ছোট গর্ত বোঝায়। এবার দেখো আমরা চলে যাচ্ছি অনুকার দ্বন্দ্বতে, যে অনুকার দ্বন্দ্বের সাথে বিকারের পার্থক্যটা বলি। দেখো যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অনুকরণের পরপদের সৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো এখানে প্রথমটার অর্থ রয়েছে অর্থাৎ পূর্বপদের অর্থ রয়েছে কিন্তু পরপদের অর্থ নেই, এটাকে অনুকার দ্বন্দ্ব বলছে। যেমন ভাতটা, দেখো ভাতের অর্থ আছে কিন্তু তাঁতের অর্থ নেই। এখানে আমি বিকার দ্বন্দ্বটা পাশে লিখছি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো ফাঁক ফোকর, ফাঁক ও ফোকর, ফাঁক ফোকর, এটা হচ্ছে বিকার দ্বন্দ্ব। এখানে উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা কিন্তু অনুকার দ্বন্দ্বের উদাহরণ নেই। এখানে দেখো বিকার দ্বন্দ্বতে ফাঁক মানে বড় গর্ত এবং ফোকর মানে ছোট গর্ত, কিন্তু অনুকার দ্বন্দ্বতে দেখো ভাত ও টাত, ভাতের অর্থ আছে কিন্তু টাতের অর্থ নেই, ভাতের অনুকরণে টাত সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে দেখো পূর্বপদ এবং পরপদ উভয়েরই কিন্তু অর্থ আছে, এটার বিকৃত রূপ হতে পারে ফোকর, কিন্তু উভয়েরই অর্থ রয়েছে। বিকৃত রূপ বলতে এটা অস্বাভাবিক রূপ, এই ফাঁকের অস্বাভাবিক রূপ ফোকর হলেও উভয়েরই অর্থ রয়েছে। আর অনুকার দ্বন্দ্বের ক্ষেত্রে দেখবো যে পূর্বপদের অর্থ থাকবে কিন্তু পরপদের অর্থ থাকবে না। এরপর আমি ইত্যাদিবোধক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা হলো, 5টা জিনিস আলোচনা করলাম। ইত্যাদিবোধক অর্থের মধ্যে কি কি পড়লো? সহচর, অনুচর, বিকার, অনুকার ও প্রতিচর, এই 5টা সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে চলে আসছি, যেহেতু সমার্থক দ্বন্দ্ব প্রায় সমার্থক হয়েছে, এবার বিপরীতার্থক দ্বন্দ্ব। এটা 4 নম্বর হবে, বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা কিন্তু অর্থগত শ্রেণীবিভাগের মধ্যেই পড়ছে। তাহলে দেখো যে দ্বন্দ্ব সমাসে একটি পদের অর্থ অন্যটির বিপরীত, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন ধরো পাপ ও পুণ্য। পাপ কাজ মানে হচ্ছে খারাপ কাজ, পুণ্য মানে ভালো কাজ, এটা তোমরা জানো। পাপ ও পুণ্য কি হবে? পাপ পুণ্য। এই পাপ পুণ্যটা কি অর্থে? বিপরীত অর্থে, মানে উল্টো। বিপরীত কথার অর্থ হচ্ছে উল্টো, কারণ খারাপ, পাপ মানে খারাপ কাজ, পুণ্য মানে ভালো কাজ, খারাপ এবং ভালো উভয় কি হচ্ছে? বিপরীত। তাহলে দেখো যে দ্বন্দ্ব সমাসে কি দেখতে পাচ্ছি? একটা পদের অর্থ অন্যটার বিপরীত। এই পাপ, এটা যদি দেখি এই শব্দটাকে, তাহলে দেখো পুণ্য অর্থের বিপরীত, বা পুণ্যটাকে যদি আমি দেখি তাহলে দেখো পাপটা কিন্তু বিপরীত শব্দ। তাহলে যে দ্বন্দ্ব সমাসে একটা পদের অর্থ অন্য পদের বিপরীত, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা নোট ডাউন করে নেবে, বিপরীত শব্দ মানেই, যদিও ভিন্নার্থক আমি আলোচনা করিনি, এর পরবর্তীতে আলোচনা করব। বিপরীত শব্দ মানেই ভিন্নার্থক, কিন্তু ভিন্নার্থক শব্দ
সব সময় বিপরীত হয় না। আমি এর পরেই ভিন্নার্থকটা আলোচনা করছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ভিন্নার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ বা পরপদ পরস্পর ভিন্নার্থক হয় তাকে ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ধরো বলছি মাসি ও পিসি, কি হবে? মাসি পিসি। এবার এই মাসি বলতে আমরা কি বুঝি? এই মাসি বলতে আমরা বুঝি কিন্তু মায়ের বোন। আর পিসি বলতে কি বুঝি? বাবার বোন। দেখো বিশেষ পরিস্থিতিতে কিন্তু এরা সহাবস্থান হচ্ছে। মাসি পিসি কি বললাম? মাসি হচ্ছে মায়ের বোন আর পিসি হচ্ছে বাবার বোন। তাহলে এটা কিন্তু ভিন্নার্থক দ্বন্দ্ব, এখানে কিন্তু বিপরীত বোঝাচ্ছে না। তাহলে ভিন্নার্থক শব্দ ভিন্নার্থক শব্দ সব সময় বিপরীত হয় না। এবার দেখো আগের উদাহরণটা আমি যাই প্রিভিয়াস পেজে, তাহলে বুঝতে পারবে। দেখো বিপরীত দ্বন্দ্বতে কি বললাম? যে দ্বন্দ্ব সমাসে একটা পদ অন্যটার বিপরীত তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন ধরো পাপ ও পুণ্য, এই যে পাপ পুণ্য, এই বিপরীত শব্দটাকে, এই পাপ পুণ্যটাকে কিন্তু আমরা ভিন্নার্থক দ্বন্দ্ব বলতে পারবো, কিন্তু ভিন্নার্থক শব্দ সবসময় বিপরীত হয় না। যেমন ধরো পিসি ও মাসি, পিসি হচ্ছে বাবার বোন, মাসি হচ্ছে মায়ের বোন। এখানে কিন্তু ওটা কিন্তু ভিন্নার্থক দ্বন্দ্ব হলেও ওটাকে মাসি পিসিকে আমরা বিপরীত শব্দ বলতে পারবো না, কারণ মাসি উল্টো কখনো পিসি হয় না, বা মামার বিপরীত শব্দ কখনো কাকা হয় না। বা মামা বলতে আমরা কি বুঝি? মায়ের ভাইকে, আর কাকা বলতে বুঝি বাবার ভাইকে, কিন্তু এটা বিপরীত শব্দ নয়। তাহলে বুঝতে পেরেছো যে বিপরীত শব্দ মানে কিন্তু এই যে বাপ পুণ্য বলছে, এই বিপরীত শব্দ মানে কিন্তু এটা ভিন্নার্থকের মধ্যে পড়বে, ভিন্নার্থক দ্বন্দ্বের মধ্যে পড়ছে, কিন্তু সব ভিন্নার্থক দ্বন্দ্ব সবসময় বিপরীত হয় না। এখানে দেখো ভিন্নার্থক দ্বন্দ্ব কি না, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ বা পরপদ পরস্পর ভিন্নার্থক হয়। ভিন্নার্থক মানে হচ্ছে ভিন্ন অর্থ, অর্থাৎ আলাদা মানে হয়, তাদেরকে কি বলছে? ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস। মাসি ও পিসি, মাসি হচ্ছে মায়ের বোন আর পিসি হচ্ছে বাবার বোন। তাহলে ভিন্নার্থক শব্দ সবসময় কি হয় না? বিপরীত শব্দ হয় না। এবার দেখো চলে আসছি বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ শত্রু ভাবাপন্ন হলে, শত্রু ভাবাপন্ন হলে তাকে বিরোধাত্মক, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব বলে। যেমন ধরো অহিনকুল, তোমরা এই শব্দটার সঙ্গে খুবই পরিচিত। অহিনকুল,
ওহি ও নকুল, ওহি নকুল, সাপ আর বেজি যেটাকে বলা হয়, এদের মধ্যে কি রয়েছে? শত্রুতা। আমরা যদি কারোর মধ্যে শত্রুতা দেখি তো কি বলি যে তোর আর ওর মধ্যে কি ওহি নকুলের সম্পর্ক হয়ে গেল নাকি? যদি কারোর সঙ্গে খুব বন্ধুত্ব থাকে এবং পরে যদি তারা ঝগড়াতে লিপ্ত হয় এবং একে অপরের মধ্যে বেশ শত্রুতা জমিয়ে ফেলে, তখন আমরা কিন্তু বলে থাকি যে তোদের মধ্যে তো দেখছি ওহি নকুলের সম্পর্ক। ওহি নকুল কি বোঝাচ্ছে? শত্রুতা বোঝালে। তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ কি বোঝাচ্ছে? এখানে দেখো শত্রু ভাবাপন্ন। ওহি নকুল নামটা শুনলে বুঝতে পারছি যে উভয় উভয় শত্রু। ওহি নকুল হচ্ছে সাপ আর বেজির মধ্যে যে সম্পর্ক, সেটাকে ওহি নকুল সম্পর্ক বলছে। এখানে কি বলছে? শত্রুতা বোঝালে। এরপর দেখো বিকল্পার্থক দ্বন্দ্ব। বিকল্পার্থক দ্বন্দ্ব পূর্বপদ ও পরপদের পূর্বপদ ও পরপদের মধ্যে যে কোনো একটা গ্রহণীয় তাকে বিকল্পার্থক দ্বন্দ্ব বলে। যেমন ধরো আমি বলছি পাস অথবা ফেল, এই শব্দটার সঙ্গে তোমরা কিন্তু খুব পরিচিত রয়েছে। পাস ফেল, দেখো আমরা হয় পাস করব নয় ফেল করব। একসঙ্গে একটা ছেলে বা একটা মেয়ে একই সাথে পাসও করতে পারবে না, ফেলও করতে পারবে না। বিকল্পার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হবে বলো তো? এটা নোট ডাউন করে নেবে। বিকল্পার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে বিকল্পার্থক বিকল্পার্থক দ্বন্দ্বে যে কোনো একটা হবে, মানে দুটোই হবে না। তাহলে কি, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের মধ্যে যে কোনো একটা গ্রহণীয় তাকে বিকল্পার্থক দ্বন্দ্ব বলে। দেখো পাস অথবা ফেল, বা আমরা বলতে পারি হার অথবা জিত। হার বা জিত বললাম ধরো, তাহলে দেখো হার জিত, হয় সে হারবে নয় সে জিতবে। কারণ আমরা যদি খেলাধুলার ক্ষেত্রেই দেখি যে একসঙ্গে কিন্তু একটা দল জিততে বা হারতে দুটোই একসাথে পারে না, হয় একটা দলকে জিততে হবে নয় হারতে হবে। কিন্তু কি বিকল্পার্থক দ্বন্দ্ব কোনটা? যে পূর্বপদ এবং পরপদ রয়েছে, সেই পূর্বপদ এবং পরপদের মধ্যে যে কোনো একটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে বিকল্পার্থক দ্বন্দ্ব। তারপরে দেখো বহুপদময় দ্বন্দ্ব। এই বহুপদময় দ্বন্দ্ব কাকে বলে? বহুপদময় দ্বন্দ্ব। হয়তো ভিডিও লং হয়ে যাচ্ছে, তোমাদের মনে হতে পারে যে কখন শেষ হবে, আর বেশি নেই। দেখো দুইয়ের অধিক পদের মধ্যে বিশেষ পরিস্থিতিতে মিলন হলে তাকে বহুপদময় দ্বন্দ্ব বলে।
যেমন ধরো আমি বলছি তেল, নুন ও লকড়ি। তেল, নুন ও লকড়ি। লকড়ি মানে হচ্ছে কাঠ। তাহলে এই সমাসবদ্ধ পদ হবে তেল, নুন, লকড়ি। এবার দেখো এই তেল, নুন, লকড়ি কি হচ্ছে সহাবস্থানের জন্য। সহাবস্থানের জন্য নিত্য প্রয়োজনীয়তার দিক থেকে এরা এক হয়েছে। এই যে সমাসবদ্ধ পদ তেল, নুন ও লকড়ি এরা সহাবস্থানের জন্য নিত্য প্রয়োজনীয়তার দিক থেকে এক হয়েছে। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, সমস্ত পদ যে আমরা সংক্ষেপণ করেছি ব্যাস বাক্যটাকে, সমস্ত পদ সংক্ষেপণে দুইয়ের অধিক পদ আছে। দুইয়ের অধিক পদ আছে তাই বহু পদময় দ্বন্দ্ব। এটাকে আবারও রিপিট করছি দেখো, দুইয়ের অধিক পদের মধ্যে বিশেষ পরিস্থিতিতে মিলন হলে, এখানে দেখো তেল, নুন ও লকড়ি এটা বিশেষ পরিস্থিতিতে মিলন হয়েছে। কিভাবে না এরা সহাবস্থানের দিক থেকে নিত্য প্রয়োজন মানে প্রতিদিনের জন্য আমাদের কিন্তু দরকার হয় তেল, নুন, লকড়ি মানে কাঠ, রান্নার ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হয় এবং সহাবস্থানের জন্য নিত্য প্রয়োজনীয়তার দিক থেকে এরা কিন্তু এক হয়েছে। এই যে সমস্ত পত্রের সংক্ষেপণে দেখো দুইয়ের বেশি পদ আছে, দুইয়ের বেশি পদ আছে বলে এটাকে বলা হয় বহু পদময় দ্বন্দ্ব। এরপরে দেখো অ্যাক্সেস দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদের অস্তিত্ব বিলীন হয়ে যায় তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন ধরো আমি বলছি আমি, তুমি ও সে, এটা ব্যাস বাক্য এবং আমি, তুমি ও সে এর সমাসবদ্ধ পদ হচ্ছে আমরা। এই ক্ষেত্রে নোট ডাউন করে নাও, অ্যাক্সেস দ্বন্দ্ব সংক্ষেপণে প্রথম পদটির রূপ ধরে সংক্ষেপণ হয়। আর একটা উদাহরণ বলতে পারি পিতা, কাকা ও পিসি পিতারা, মা, মাসি ও মামারা। তাহলে দেখো অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে না যে দ্বন্দ্ব সমাসের এই যে সমসমান পদের ক্ষেত্রে দেখো আমরা এর আগের উদাহরণগুলোতে দেখলাম পূর্বপদ এবং পরপদ উভয়ের কিন্তু অস্তিত্ব থাকছে, একমাত্র অ্যাক্সেস দ্বন্দ্ব থেকে দেখতে পাচ্ছি যে সমসমান পদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাচ্ছে এবং শেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এবং এটা হচ্ছে বহু বচনাত্মক পদ। আমি, তুমি ও সে, আমরা। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্ব সংক্ষেপণে কি দেখতে পেলাম প্রথম পদটি রূপ ধরে সংক্ষেপণ হয়। এরপরে আসছি অলোপ দ্বন্দ্ব। অলোপ বা এটাকে অলোপও বলে।
ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমি চাইছি যে দ্বন্দ্ব সমাস সম্পর্কে যে আমি আলোচনাটা করছি এটা একটা ভিডিওর মধ্যে থাকলে পরে তোমাদেরই সুবিধা হবে। যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব বলে। যেমন ধরো মাঠে ও ঘাটে, আমি কিন্তু এর আগে যখন আলোচনা করেছিলাম সমাস সম্পর্কে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সমাসবদ্ধ পদের বিভক্তি বা অনুসর্গ থাকলে লোপ পায়, কিন্তু এখানে দেখো মাঠে ও ঘাটে এই ব্যাস বাক্যের থেকে এখানে দেখো মাঠ ঘাট, এখানে মাঠের সাথে কিন্তু কি রয়েছে, এ বিভক্তি রয়েছে, এবং ঘাটের সাথেও কি রয়েছে, এ বিভক্তি রয়েছে। এবং দেখো সমাসবদ্ধ পদে কিন্তু আমি এখানে বিভক্তিটা কিন্তু লোপ করিনি, এখানে কিন্তু বিভক্তিটা থেকে গেছে। এবং এই যে দেখো বিভক্তি লোপ পায়নি, এখানে বলেই দেওয়া আছে যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদে সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব বলে। অলোপ কেন, কারণ এই যে দেখো মাঠ ও ঘাট এই পদ দুটোতে দেখো বিভক্তিগুলো থেকে গেছে, মাঠে ঘাটে এই যে বিভক্তি লোপ পায়নি, তাই এটাকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব বা অলুপ দ্বন্দ্ব। তাহলে যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদে সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব বলে। মাঠে ও ঘাটে, মাঠে ঘাটে। এবার দেখো আমি যদিও আলোচনা করিনি তবুও এই জিনিসটা বলে রাখি যে দ্বন্দ্ব সমাসে কিন্তু সমাহার ঘটছে, এবং আমরা জানি সমাহার ঘটলে পরে সেটাকে দ্বিগু বলে, কিন্তু দ্বন্দ্ব সমাসে সমাহার ঘটলে তাকে দ্বিগু কেন বলছি না। আমি এর আগে উদাহরণে কি বললাম যে তেল, নুন ও লকড়ি, এখানে তেল, নুন আর লকড়ি এই তিনটে বস্তু সমান হলেও কিন্তু দেখো তেল, নুন, লকড়িতে কিন্তু কোনো সংখ্যা বোঝাচ্ছে না। আর দ্বন্দ্ব সমাস সংখ্যাবাচক ওই যে দ্বিগু সমাসের ক্ষেত্রে কি হয়, সংখ্যাবাচক বিশেষণ থাকে, কিন্তু দ্বন্দ্ব সমাসে সংখ্যাবাচক বিশেষণ থাকে না বলেই কিন্তু দ্বন্দ্ব সমাসে সমাহার ঘটলেও দ্বিগু নয়। আরো একটা প্রশ্ন এখান থেকে যে দ্বন্দ্ব সমাসে অন্য কিছু বললে সেটাকে বহুব্রীহি কেন বলবো না। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, দুটো এক জাতীয় বা ভিন্নার্থক বা সমার্থক পদ ছাড়া অন্য কিছু বোঝালে বহুব্রীহি হয় না, কারণ আমরা এখানে দ্বন্দ্ব সমাসে কি দেখেছি যে উভয় পদের প্রাধান্য পায়, একটা পদের নয়। যেমন ধরো এর আগের উদাহরণে বলেছিলাম যে কাগজ ও পত্র, কাগজপত্র বলতে কিন্তু আমরা একটা জিনিস বোঝাইনি, এখানে কাগজপত্র বলতে অনেক কাগজ বোঝানো হয়েছে, তাই এটা বহুব্রীহি নয়, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই বিষয়ে কারোর কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।